গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পলিটিকে একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারের আরেকটা পার্ট পড়বো, সেটা হচ্ছে বিল। তো বিলের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অর্ডিনারি বিলটা পড়েছিলাম। আজকে আমরা মানি বিলটা সম্বন্ধে জানবো। তো তার আগে সবাইকে বলে রাখি যে আমার যদি এই ইউটিউব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটিকে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায়। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো আজকে আমরা শুরু করব এই মানি বিল সম্পর্কে। মানি বিল সম্পর্কে শুরু করার আগে এটা বলে রাখি যে আমরা বিলের দুটো ভাগ জেনেছিলাম, একটা হচ্ছে প্রাইভেট বিল, একটা হচ্ছে পাবলিক বিল। ঠিক আছে, পাবলিক বিল, প্রাইভেট বিল, এবং তারপরও বিলকে আরো চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্ডিনারি বিল, একটা হচ্ছে মানি বিল, একটা হচ্ছে ফিনান্সিয়াল বিল, আর হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এই চারটা ভাগে ভাগ করা যায়। তো আমরা অর্ডিনারি বিলটা সম্বন্ধে অলরেডি জেনে গেছি। আজকে আমরা পড়বো মানি বিল সম্পর্কে। আচ্ছা, এইটা আমি একদম লাস্টে পড়বো, এটা নিচ থেকে এটাকে লেখা হয়েছে। ঠিক আছে, তো পাবলিক বিল সম্বন্ধে আমি বলেছিলাম যে এটা হচ্ছে যে গভর্নমেন্ট বিল একটা, আর প্রাইভেট বিল সম্বন্ধে বলেছিলাম যে এটা যদি কোনো লোকসভার কোনো সদস্য যদি এই বিলটাকে যদি কোনো বিল তুলতে যায় তাকে প্রাইভেট বিল বলে, আর এটা সাধারণত মন্ত্রীরা তুলে। এবং এই পার্থক্যটাও আমি বুঝিয়ে দিয়েছিলাম যখন আমি পড়িয়েছিলাম এই পাবলিক বিল প্রাইভেট বিল। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানি বিল। মানি বিলের ফার্স্ট যেটা হচ্ছে জানতে হবে এটা কত নম্বর আর্টিকেলে আছে। আর্টিকেল 110-এ এই মানি বিল সম্পর্কে দেওয়া আছে। তো মানি বিল আমরা কোন কোন বিলকে আমরা মানি বিল হিসেবে চিহ্নিত করতে পারি তার ডিটেলসটা এখানে আমার লেখা আছে। তারপরে কিভাবে মানি বিল পাস হয় সেটা আমরা জানবো। তো এখানে আর্টিকেল 110-এ যেটা বলা হয়েছে, সংবিধানের 110 ধারায় অর্থ বিলের সংজ্ঞায় উল্লেখ আছে। এই ধারায় উল্লেখিত 7টি বিষয় অথবা তার মধ্যে যে কোনো একটিকে নিয়ে রচিত বিল হলো অর্থ বিল বা মানি বিল। মানে এইখানে যে 7টা বিষয় আছে তার যে কোনো একটাকে নিয়ে রচিত বিল হচ্ছে আমাদের অর্থ বিল। তা আমাদেরকে তাহলে দেখে নিতে হবে যে কি কি সম্বন্ধে বলে দেওয়া আছে যে হচ্ছে মানি বিলের মধ্যে পড়বে। ফার্স্ট যেটা আছে কর আরোপ, বিলোপ, পরিহার, পরিবর্তন, নিয়ন্ত্রণ। কর বলতে কি, বিভিন্ন ধরনের কর যেগুলো হয় সেগুলো কখনো কখনো আমরা আরোপ করি, কখনো কখনো কর আমরা তুলে নিই, তারপর সেগুলোকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করি। এই সংক্রান্ত যদি কোনো বিল হয় সেটাকে মানি বিল বলতে পারি। দ্বিতীয় নম্বর কি বলা আছে, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো প্রতিশ্রুতি প্রদান নিয়ন্ত্রণ, বা ভারত সরকার কর্তৃক গৃহীত বা গৃহীত হবে এমন কোনো আর্থিক দায়িত্ব সম্পর্কিত আইনের সংশোধন, সেটাকে আমরা মানি বিলের মধ্যে আমরা রাখতে পারি। যখন আমরা ঋণ নেব বা সেটা দেবো, তার যদি প্রতিশ্রুতি আমরা প্রদান করি এবং ভারত সরকার কর্তৃক গৃহীত বা গৃহীত হবে এরকম কোনো আর্থিক দায়িত্ব, সেই সংক্রান্ত যে আইনে যে বিভিন্ন সংশোধন করা হবে সেটাকে আমরা মানি বিলের মধ্যে রাখতে পারি। সঞ্চিত তহবিল বা আকস্মিক তহবিলে অর্থ প্রদান বা প্রত্যাহার। আচ্ছা, আমাদের তিনটে মানে তহবিল আছে, মানে আমাদের যে টাকা যে কালেক্ট হয়, টাকা যে খরচা হয়, সেগুলো একটা তহবিল একটা জায়গায় জমা রাখতে হয়। সেরকম তিনটে তহবিল আছে। একটা হচ্ছে সঞ্চিত তহবিল, এটা একটা সঞ্চিত তহবিল। একটা হচ্ছে আকস্মিক তহবিল, আরেকটা আছে যেটা গাণিতিক খাতে অর্থ প্রাপ্তি, যেটাকে বলা হয়। এই তিনটে তহবিল আমাদের আছে। তিনটে তহবিল ইংরেজি নাম কি? সঞ্চিত তহবিল মানে হচ্ছে তোমাদের কনসলিডেটেড ফান্ড। আচ্ছা, আকস্মিক তহবিল বলতে কন্টিজেন্সি ফান্ড। আর যেটা হচ্ছে যে এই গাণিতিক খাতে অর্থপ্রাপ্তি বলতে এটাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই তিনটে খাতে আমাদের টাকা আসা যাওয়া এই জিনিসগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানে যেটা বলছি যে আমাদের কনসলিডেটেড ফান্ড এবং কন্টিজেন্সি ফান্ডে অর্থ প্রদান বা প্রত্যাহার, যে সেখানে আমরা অর্থ দেবো কিংবা সেখান থেকে আমরা অর্থ তুলে নেবো, সেই সংক্রান্ত যে বিল সেটাকে আমরা বলছি মানি বিল। তারপরে বলছি ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ, মানে এখানে যেটা বলছি কনসলিডেটেড ফান্ড থেকে আমরা যদি কোনো অর্থ বিনিয়োগ করি বিভিন্ন ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে কি আমরা মানি বিলের মধ্যে ফেলতে পারবো। কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের উপর ধার্য ব্যয় ঘোষণা বা এই ধরনের ব্যয় বৃদ্ধি, মানে যেটা বললাম যে কনসলিডেটেড ফান্ডের উপরে কোনো যদি
ব্যয়কে যদি আমরা ঘোষণা করি বা সেখানে যদি আমরা ব্যয় বৃদ্ধি করি সেই সংক্রান্ত যে বিল সেটা হচ্ছে মানি বিল। তারপরে লাস্ট যেটা পয়েন্ট এখানে আমি উপরে লিখেছি ভারতের সঞ্চিত তহবিল মানে যেটা কনসলিডেটেড ফান্ড এবং গাণিতিক খাতে অর্থপ্রাপ্তি। গাণিতিক খাতে অর্থপ্রাপ্তি বলতে পাবলিক অ্যাকাউন্ট যেটা আমি বললাম, আরেকটা হচ্ছে তোমাদের ফান্ডের কথা যেটা বললাম, বা ওই ধরনের অর্থের তত্ত্বাবধান বা অর্থ প্রদান অথবা কেন্দ্রীয় বা আঞ্চলিক সরকারের হিসেব পরীক্ষা অথবা যেটা বলছি যে এ থেকে এফ পর্যন্ত উল্লিখিত যে কোনো বিষয়ের আনুষঙ্গিক বিষয়। মানে এটাই বলেছে যে ওই যে সঞ্চিত তহবিল বা গাণিতিক খাতে অর্থপ্রাপ্তি, সেখানে যদি কোনো অর্থপ্রাপ্তি হয় বা ওই ধরনের অর্থ তত্ত্বাবধান করা, একটা তো অর্থ পেয়ে গেলেই তো হবে না, তার তত্ত্বাবধান করতে হবে, সেই তত্ত্বাবধান বা অর্থ প্রদান অথবা কেন্দ্রীয় বা আঞ্চলিক সরকারের হিসেব পরীক্ষা। কেন্দ্রীয় সরকার বা আঞ্চলিক সরকার থাকবে, সে যদি ওই হিসেব পরীক্ষা করে ওই যে অর্থ প্রাপ্তি বা অর্থ প্রদানের সেই সংক্রান্ত যে বিল সেটাকেও কি বলা হচ্ছে মানি বিল। তারপরে জি নম্বর পয়েন্টে কি বলছে এ থেকে এফ পর্যন্ত, মানে এই যে এতগুলো যে আমি পড়লাম উল্লিখিত যে কোনো বিষয়ের আনুষঙ্গিক বিষয়টাই হচ্ছে কি মানি বিল। ঠিক আছে, তো জাস্ট এগুলো জেনে রাখা যে মানি বিল একটা স্পেশাল বিল, যার জন্যই এই এতগুলো ভাগ তোমাদেরকে বলে দেওয়া। এর অর্ডিনারি বিল যেরকম পাস হয় মানি বিল তো সেরকম আমাদের লোকসভা রাজ্যসভাতে পাস হয়, কিন্তু মানি বিল একটু বিশেষ ধরনের বিল এবং এর যে পাস হওয়া যে লোকসভা বা রাজ্যসভার মাধ্যমে কিভাবে পাস হয় সেটা একটু আলাদা, এবং সেই যে বিষয়টা কিভাবে পাস হয় আমি তোমাদের এখনই এটা মুখে বলে দেবো যাতে তোমরা মনে রাখতে পারো, এবং তোমরা যদি পারো তো এইটা স্ক্রিনশট নিয়ে এটা লিখে রাখতে পারো, বা আমি যেটা মুখে বলে দেবো সেটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। এবারে আমরা যেটা যাবো যে মানি বিল কিভাবে আমাদের পার্লামেন্টে পাস হয়। ফার্স্ট যেটা বলবো যে মানি বিল এক ধরনের বিশেষ ধরনের বিল যেটা আমাদের কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে এবং তারপর রাজ্যসভায় যায়, সেখান থেকে পাস হয়ে আমাদের প্রেসিডেন্টের কাছে পৌঁছে তার অনুমতির জন্য। কিন্তু তার আগে বলে রাখি মানি বিল যখন লোকসভায় উত্থাপিত হয় তার আগেই কিন্তু প্রেসিডেন্টকে একটা অনুমতি লাগে, এবং যখন মানি বিল লোকসভায় উত্থাপিত হচ্ছে আর সেই যে বিলটা মানি বিল সেটা ঠিক করে লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার, যখন ঠিক করছে যে একটা বিল মানি বিল, সেই যে বিল যে মানি বিল না অন্য কোনো বিল সেটা কিন্তু ঠিক করার দায়িত্ব কেবলমাত্র লোকসভার অধ্যক্ষ মানে স্পিকারের। কোন বিল যে মানি বিল এটা যে ঠিক করেছে যে লোকসভা স্পিকার সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যায় না, মানে কেউ বলতে পারবে না এটা মানি বিল নয় এটা অন্য কোনো বিল। লোকসভা স্পিকার যদি বলে দেয় তাহলে সেটাই হচ্ছে সর্বসম্মত এবং সেটাকেই মেনে নিতে হবে। সেটার জন্য কোনো কোর্ট ল রাষ্ট্রপতি কাউকে কিন্তু এটা চ্যালেঞ্জ করা যায় না, এটা একটা বিশেষ ক্ষমতা লোকসভা স্পিকারের। তো এবারে তো কি কিরকম হলো তাহলে হচ্ছে যে প্রথম হচ্ছে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে লোকসভা স্পিকার ঠিক করলো যে এটা একটা মানি বিল। মানি বিলটা কোথায় পাস হবে, প্রথমে কোথায় উত্থাপিত হবে, লোকসভাতে উত্থাপিত হবে। আচ্ছা, এবারে যে আমরা যখন পড়েছিলাম পাবলিক বিল আর প্রাইভেট বিল, সেখানে আমি বলেছিলাম যে পাবলিক বিল বলতে গভর্নমেন্ট বিল, আর প্রাইভেট বিল বলতে কোনো যদি লোকসভার সদস্য কোনো বিল যদি উত্থাপিত করে। তো এখানে যখনই মানি বিল উত্থাপিত হবে লোকসভার মধ্যে তখন সেটা সবসময় পাবলিক বিল বা গভর্নমেন্ট বিল হিসেবে উত্থাপিত হবে। আচ্ছা, গভর্নমেন্ট বিল হিসেবে যদি উত্থাপিত হয় তাহলে ওই বিলটাকে উত্থাপিত করবে কে? তাহলে বিলটাকে উত্থাপিত করবে নিশ্চয়ই কোনো মন্ত্রী, কারণ আমি বলেছিলাম যে পাবলিক বিল বা গভর্নমেন্ট বিল যেটাকে বলি সেটা সবসময় উত্থাপিত করে কোনো মন্ত্রী, অর্থাৎ এমনি লোকসভার কোনো সদস্য সেই বিলটাকে উত্থাপিত করতে পারবে না। তাহলে কোনো একজন মন্ত্রী লোকসভার মধ্যে মানি বিলটাকে উত্থাপিত করলো। এবার হলো সেইখানে মানি বিলটা লোকসভার মধ্যে পাস হয়ে যাওয়ার পর কি সেটা সঙ্গে সঙ্গে যাবে রাজ্যসভায়, কারণ আমরা জানি যে লোকসভা রাজ্যসভা উভয় জায়গাতে পাস হলে তবে একটা বিল আইনে পরিণত হয়। তো যখন এখানে একটা জিনিস বললে কি এখানে কিন্তু রাজ্যসভা সেরকম কোনো ক্ষমতা নেই। সাধারণ বিলের ক্ষেত্রে কি রাজ্যসভা পাস করতেও পারে নাও করতে পারে, বিলটাকে আটকে রেখে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে যখন মানি বিল যাচ্ছে মানি বিলটা যখন লোকসভা থেকে রাজ্যসভায় পৌঁছালো সেখানে 14 দিনের মাথায় কিন্তু মানি বিলটাকে কিন্তু পাস করাতেই হবে। যদি পাস না করে তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে রাজ্যসভাতে মানি বিলটা 14 দিনের মাথাতে পাস হয়ে গেছে এবং সেটা লোকসভায় ফিরে এসেছে। ঠিক আছে, রাজ্যসভার কি ক্ষমতা আছে? রাজ্যসভার ক্ষমতা ঠিক বলবো না, ধরো কোনো একটা মানি বিল এসছে সেটাকে কিছু সুপারিশ করা, তার পরিবর্তনে সুপারিশ করতে পারে, কিন্তু তারা কিন্তু ওইটাকে অ্যামেন্ডমেন্ট বা
কোনো পরিবর্তন কিন্তু তারা করতে পারবে না, তারা হচ্ছে শুধু সুপারিশ করতে পারে। ধরো কোনো সুপারিশ করলো যে মানি বিলটা এই জায়গাগুলো একটু চেঞ্জ করা উচিত, এটা সুপারিশ করলো রাজ্যসভা। তখন কি হলো, এই সুপারিশ যেটা করলো সেটা সেটা সহ ফিরে ফিরে আসবে কার কাছে, লোকসভার কাছে। লোকসভা চাইলে যে সুপারিশগুলো মেনে নিতে পারে, তাহলে কি মেনে নিলে তাহলে সুপারিশ গুলোর সঙ্গে একটু পরিবর্তন হয়, মানি বিলটা যেটা যেটা অরিজিনাল ছিল তার সঙ্গে একটু পরিবর্তন হয়ে লোকসভাটাকে চেঞ্জ করতে পারে। তো সেটা যদি হয় সেটা সেটা সেটাও হতে পারে। অথবা লোকসভা কি করলো, সুপারিশগুলো মানলো না, তার মানে অরিজিনাল যে বিলটা ছিল সেই বিলটাকে তারা কি করতে পারে, পাস করতে পারে। পাস অ্যাকচুয়ালি তো লোকসভাতে হয়ে গেছে, রাজ্যসভার কাছে গেল, রাজ্যসভা জাস্ট যদি সুপারিশ দেয় সেই সুপারিশটা লোকসভা মানতেও পারে, নাও মানতে পারে। যদি মেনে নিল বা যদি নাও মানে, সেটাকে কি করবে, তারা প্রেসিডেন্টের কাছে পাঠাবে। প্রেসিডেন্ট কি করবে এবারে, প্রেসিডেন্ট তার অনুমতি দিতেও পারে আবার নাও দিতে পারে। কিন্তু অন্যান্য যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে যেরকম প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভার কাছে পুনরায় পাঠিয়ে দিতে পারে বিলটাকে যে রিকনসিডারেশনের জন্য বা দেখার জন্য, এক্ষেত্রে কিন্তু সেটা পারে না। এক্ষেত্রে রাষ্ট্রপতি হয় সই করতে পারে বা না সই না করতে পারে, ঠিক আছে, বা অনুমতি দিতে পারে বা অনুমতি নাও দিতে পারে। কিন্তু সাধারণত কি অনুমতি দিয়ে দেয়, কারণ প্রথমেই যখন বিলটা উত্থাপিত হয় রাষ্ট্রপতির অনুমতি নেই, কিন্তু বিলটা উত্থাপিত হচ্ছে কি লোকসভাতে, তাহলে কি রাষ্ট্রপতি সেটাতে সাইন করে দেয় সাধারণত, এবং সাইন করে দিলে সেটা আইনে পরিণত হয়। এইভাবেই মানি বিলটা আমাদের হচ্ছে পাস হয়। এটা আমি জাস্ট মুখে বলে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমরা অর্ডিনারি বিলটা পুরোপুরি বুঝে থাকো। এই অবধি এটা বললাম, যদি এর পরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে এবং আমি সেটা তোমাদেরকে আবার পরিষ্কার করে বলে দেবো। ব্যাস এই পর্যন্ত মানি বিল আমরা পড়ালাম। তারপরে আবার পরে ফিনান্সিয়াল বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে